স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। আপনাদের সাথে আছে আমি ফারনাজ জুই। জয়পুরহাট সদরের পুরানা পোল রেলগেটে বাস ট্রেন সংঘর্ষের ঘটনায় 12 জন নিহত এবং আহত হয়েছেন অন্তত 3 জন। আজ সকাল 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, জয়পুরহাট থেকে ছেড়ে আসা হিলিগামী একটি বাস রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী উত্তর এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে গেছে। স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এই দুর্ঘটনায় আহতরা আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে এই দুর্ঘটনার কারণে আপাতত উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আমি চেষ্টা করতেছি আপনাকে ছবিটা তুলি। জয়পুরহাটগামী একটি বাসের সাথে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এখানে অনেক লাশ আমরা দেখতে পাইছি এলাকাবাসী। ট্রেনের নিচেও কিছু লাশ ছিল, বাসের ভিতরে কিছু লাশ ছিল। গেটম্যানের অদূরদর্শিতার কারণে এখানে দুর্ঘটনাটি ঘটে। যারা আহত হয়েছে তাদেরকে অবশ্যই সাহায্য করা হবে এবং যারা মারা গেছেন তাদের দাফন কাফনের জন্য আমরা আমাদের সরকারি যে সাহায্য দেওয়ার বিষয় আছে সেটা আমরা করব। দর্শক, জয়পুরহাটের বাস ট্রেন দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর চৌধুরী। আলমগীর, উদ্ধার অভিযানের সবশেষ তথ্য জানাবেন। এছাড়া আমরা জানি যে 12 জন নিহত হয়েছে এবং 3 জন আহত হয়েছে, তাদের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ জুই। আপনি জানেন, জয়পুরহাটে ট্রেন বাস সংঘর্ষে যে 12 জন নিহত হয়েছে আর 3 জন বগুড়ার সজীবিক হাসপাতালে চিকিৎসারত আছেন। তো এই দুর্ঘটনার পর থেকে ট্রেনের যে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার কারণে এই লাইনটা সেই থেকে সকাল 7টা থেকে উত্তরাঞ্চলের পশ্চিমাঞ্চলের রেলওয়ের সকল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। তো 1টা 20 মিনিটের দিকে রিলিফ ট্রেন পার্বতীপুর থেকে এসেছে লাইন ক্লিয়ার করার জন্য এবং অলরেডি তারা ইঞ্জিন তুলে নিয়ে এখান থেকে রওনা দিয়েছেন। আর রেলের বেশ কিছু স্লিপার ভেঙে যাওয়ার কারণে সেগুলো মেরামতের কাজ চলছে। আর আপনাকে জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে রেলগেটে, পুরানাপুর রেলগেটে যে গেটম্যান তার গেট না ফেলানোর কারণে যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এর প্রধান কারণ ওই একটাই। 3 জন রেলকর্মী এখানে পালাক্রমে 8 ঘন্টা করে ডিউটি পালন করে। তো মঞ্জুর হোসেন নামে যে গেটম্যান, উনি সকাল 6টায় তার ডিউটি শেষ হয়ে যায়। এরপর যে গেটম্যানের আসার কথা নয়ন, সে ঘটনাস্থলে না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এই ছিল জয়পুরহাট থেকে রেল ট্রেন দুর্ঘটনার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, জয়পুরহাটের রেলগেট দুর্ঘটনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আলমগীর চৌধুরী। বিএনপিতে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হয় না বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর প্রতীক। শনিবার সকালে তার বনানীর বাসভবনে সংবাদ সম্মেলনে এ বিএনপি নেতা আরও দাবি করেন, বিএনপিতে গণতন্ত্র নেই। শহীদ বুদ্ধিজীবী দিবস, এইসব দিবসে আমাকে সবসময় আমন্ত্রণ জানানো হতো। গত 1.5-2 বছর ধরে আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। বোঝাই যাচ্ছে যে বিএনপিতে মুক্তিযোদ্ধাদেরকে কোণঠাসা করার একটা প্রক্রিয়া কোনো একটা মহল চালু করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2 বছরের অধিক সময় ধরে কারাগারে অন্তরীণ। তার জন্য আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল কেউই কোনো কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারিনি। তার জন্যে বিএনপি, আওয়ামী লীগ, এই দুটি বড় দলে গণতন্ত্রের কোনো চর্চা নাই। কুষ্টিয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষের করা মামলায় শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস, সবুজ হোসেন ও হৃদয় আহমেদ। বৃহস্পতিবার মধ্যরাতে কুমারখালী উপজেলার মহাবিদ্যালয়ে অবস্থিত বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। মাস্ক বাধ্যতামূলক হলেও গণপরিবহনে চরমভাবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, যা ভাবাচ্ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।
বলছেন এর ফলে যাত্রীদের মধ্যে করোনা সংক্রমণ বাড়বে, ব্যর্থ হবে করোনা প্রতিরোধে নেওয়া পদক্ষেপও। পরিবহন নেতারা বলছেন মাস্ক ব্যবহার করতে গণপরিবহন মালিক শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও কাজ না হলে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। এভাবেই চলছে রাজধানীর গণপরিবহন। মাস্ক পরা বাধ্যতামূলক হলেও নানা অজুহাতে মানছেন না যাত্রী চালকদের অনেকেই, ফলে ঝুঁকি বাড়ছে করোনা সংক্রমণের। মাস্ক কই স্যার মাস্ক তো বাসা হালে দিয়ে বেরে গে বেরে গেট লাগা দিন এটা হচ্ছে ভুল হইছে, সরি। জি মাস্ক পরা লাগবে, করেন নাই কেন? আনতে ভুলে গেছি। শীতে করোনা সংক্রমণ বাড়বে বলে বেশ আগে থেকে সতর্ক করে আসছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই আশঙ্কা করে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কয়েকবার স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেছেন। অনেকটা সত্যি হচ্ছে সেসব আশঙ্কা। ফলাফল গেল 7 দিনে দেশে করোনায় মারা গেছে 231 জন। কিন্তু এখনও ঢাকার গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার এমন হাল। আমার মাছটা সকালে বৃষ্টিতে ভিজে গেছে, এই জন্য করতে পারিনি। কত গাজাগাজি করে নিতেছে দেখতে তো আছেন। ভাই গাড়ির ক্রাইসিস হলে তো দাঁড়ায় যাওয়া লাগবে, সমস্যা না। সড়ক পরিবহন মালিক সমিতি বলছে করোনা সংক্রমণ প্রতিরোধে বাস মালিক শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হচ্ছে গেল 11 নভেম্বর, কিন্তু কাজের কাজ হচ্ছে না কিছুই। আমাদের সার্কুলার মধ্যে এটা বলা আছে, নো মাস্ক নো সিট, যে মাস্ক ছাড়া যেন সিট না দেওয়া হয়। এবং আমরা দাঁড়া থাকবে না, সে উঠতে পারবে না। আমাদের কাজটা হলো আমরা মালিকদেরকে এবারে সচেতন করা, মালিকদেরকে সার্কুলার মাধ্যমে জানানো, মালিকদের সাথে সভা করা, এই কাজগুলো সবটাই আমরা করেছি। তখন এরপরে যদি না মানে তাহলে সেখানে আইন প্রয়োগ করতে হবে। এমন অবস্থায় গণপরিবহন করোনা সংক্রমণ বাড়ার পেছনে বড় ভূমিকা রাখছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এটি যাত্রী সাধারণের মধ্যে করোনা সংক্রমণে অনেক সহায়ক ভূমিকা পালন করছে। এতে সংক্রমণ অনেক বেড়ে যাবে। গণপরিবহনে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা এবং জীবাণুমুক্তকরণকে নিশ্চিত করা হোক। এটা না হলে কিন্তু সামগ্রিকভাবে করোনা প্রতিরোধী যে কার্যক্রম সেটি কিন্তু ব্যর্থতার দিকে চলে যাবে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও গণপরিবহনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানাতে কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। করোনা প্রতিরোধে এজন্য এখনই স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা সহ শাস্তির ব্যবস্থা চান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বৈশ্বিক করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় আরও 12,345টি প্রাণ কেড়ে নিল কোভিড-19। একদিনে আক্রান্ত হয়েছে 7,16,000-এর বেশি। এরই এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হল 7,60,00,000-এর বেশি। প্রাণহানি ছাড়িয়েছে 16,81,000। লকডাউনের মধ্যে শুক্রবার সর্বোচ্চ সংক্রমণ হয়েছে জার্মানিতে। ইটালিতেও বড়দিন ও নতুন বছরে দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিল সরকার। করোনা আক্রান্ত হওয়াকে দুর্ভাগ্য বলে মন্তব্য করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে ভ্যাকসিন না নেওয়া পর্যন্ত টিকা কর্মসূচিতে অংশ নেবেন না বলে জানিয়েছে রুশ নাগরিকরা। করোনা ভ্যাকসিনের খবর। এবার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল মডার্না। শুক্রবার দেশটির খাদ্য ওষুধ প্রশাসন আনুষ্ঠানিকভাবে মডার্নাকে অনুমোদন দিল। প্রথম দফায় মডার্নার সঙ্গে 20 কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি হয়েছে বলে জানিয়েছে এফডিএ। এদিকে শুক্রবার সস্ত্রীক ফাইজারের টিকা গ্রহণ করলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। অন্যদিকে দ্বিতীয় দফায় ব্রাজিল পৌঁছেছে চীনা করোনাভ্যাকের টিকা। নাহি সিহারের ডেস্ক রিপোর্ট। সপ্তাহ না পেরোতেই দ্বিতীয় উদ্ভাবক হিসেবে মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। ফাইজার বায়োনটেকের পর বৃহস্পতিবার খাদ্য ও ওষুধ প্রশাসনের বিশেষজ্ঞদের একটি প্যানেল জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিনটির অনুমোদনের সুপারিশ করে। শুক্রবার 94% নিরাপদ ও কার্যকর বলে দাবি করা এই মার্কিন কোম্পানিটির টিকা অনুমোদন দেয় এফডিএ। বিশেষজ্ঞ প্যানেলের সদস্যদের মতে 18 ও এর বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনটি ঝুঁকিপূর্ণ নয়। যুক্তরাষ্ট্র কোম্পানিটির সঙ্গে প্রথম দফায় 20 কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করেছে। অনুমোদন পাবার পরপরই আরও 60 লাখ ডোজ পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মডার্না। এদিকে টিকাদান কর্মসূচির মাঝেও যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে সংক্রমণ। এরই মাঝে ভ্যাকসিনের ডোজ নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো টিকা না নিলেও শুক্রবার তার সতীর্থ ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সস্ত্রীক ফাইজারের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন।
চীনা কোম্পানি সিনোভ্যাক এর ভ্যাকসিনের দ্বিতীয় চালান পৌঁছেছে ব্রাজিলে। শুক্রবার দ্বিতীয় দফায় 20 লাখ ডোজ পৌঁছেছে সাও পাওলোতে। এর আগে কোভ্যাক এর প্রথম চালানটি পৌঁছে গেল সপ্তাহে। আগামী জানুয়ারি নাগাদ দেশটিতে 90 লাখ ডোজ সরবরাহ করা হবে বলে জানিয়েছে সিনোভ্যাক। নাহিদ জিহান, নিউজ 24। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে দেশে দ্রুতই বাড়ছে প্রতারণা। এটিএম বুথ হ্যাক থেকে শুরু করে ফেসবুক অনলাইন শপিং কোনো ক্ষেত্র বাকি নেই প্রতারকদের কবল থেকে। করোনাকালে এই প্রতারণা ছড়িয়েছে মহামারী রূপে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার সঙ্গে পাল্লা দিয়ে প্রতারণার নানামুখী জাল ছড়িয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। আইনশৃঙ্খলা বাহিনীর হিসেবে বছরে প্রায় 2000 মামলা হয় প্রতারণার। পরিসংখ্যান বলছে গত 4 বছরে 5500 মামলা নিষ্পত্তি করেছে সিআইডি। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। ফেসবুকে সোনিয়া কেয়া নামে সুন্দরী নারীর ছবি দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট, এরপর প্রেম। আগে যে কথা বলতাম চিনতে পারো নাই? আমি কিয়া বলছিলাম, সোনিয়া কিয়া। কণ্ঠ অভিনব নকল করে এভাবেই প্রতারণার আশ্রয়ে টাকা হাতিয়ে নিত এই যুবক। 500 টাকা চাইছিলাম, তারপর কি মানে দেখা হবে আজকে? পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপনে বিদেশি সিটিজেনশিপ, সাথে মিলবে রাজকন্যা, এমন অফারের খপ্পরেও পড়েন কেউ কেউ। এত সুন্দর ব্যবহার করতো যে একজন ধরেন স্ত্রীও এত সুন্দর ব্যবহার করতো না। সপরিবারে যদি বিদেশ যেতে চান তাহলে আপনি যাইতেন, আমি কিরকম খরচ পড়তে হবে, মাথা পিছু 5 লাখ টাকা খরচ পড়বে। সাদিয়া জাহান নামের এমন এক প্রতারককে গ্রেফতার করে সিআইডি। লোভনীয় বিজ্ঞাপনে পুরুষদের কাছ থেকে ছলে বলে কৌশলে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। অনলাইন যে বিষয়গুলি আছে মাধ্যমে মানুষ নির্ভরশীল হয়ে পড়ছে এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে মানুষজন সহজে প্রতারণার শিকার হচ্ছে। উল্লেখযোগ্য বেশ প্রতারককে আমরা পেয়েছি যারা বিভিন্ন অনলাইনের পাশাপাশি জিনিসপত্র, ভুয়া গিফট সামগ্রী এরকম একটি প্রলোভন দেখিয়ে মানুষজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। দেশে থাকা সংঘবদ্ধ আফ্রিকান চক্র অর্থ উপহার পাঠানোর লোভ দেখিয়ে হাতিয়ে নিত টাকা, পরে সিআইডির জালে ধরাও পড়ে। প্রযুক্তির আধুনিকায়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঝুঁকি। খোদ রাজধানীতে এটিএম কার্ড জালিয়াতি করে ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে লুটে নেওয়া হয় টাকা। এতে তোলপাড়ও তৈরি হয় দেশ জুড়ে। এয়ারপোর্টে লোভনীয় চাকরির বিজ্ঞাপনে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় আরেক প্রতারক চক্র। রাজধানীর দক্ষিণখানে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম লালু নামে সেই প্রতারককে গ্রেফতার করা হয়। করোনাকালে এমএলএম ব্যবসার নামে প্রতারণা করে প্রবাসী সহ 22 লাখেরও বেশি গ্রাহক থেকে 268 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি গ্রুপ। পরে মহানগর গোয়েন্দা পুলিশ এই চক্রের এমডি ও সিওকে গ্রেফতার করে। বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপ এই তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংঘটিত হচ্ছে। কোনো হ্যাকারের কাছে বা কোনো প্রতারকের কাছে আমাদের তথ্য যাতে কোনো তুলে না দেয়, সেই জন্য তাদেরকে ইন্টারনেট ব্যবহারে সচেতন হওয়া বা তাদেরকে সতর্ক করা প্রয়োজন। প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সাধারণ মানুষকেও আরো সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 দিনের সংবাদের রিপোর্টে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। 4 বছর পর বার কাউন্সিলের পরীক্ষা দিতে না পেরে প্রতিবাদ করেছে পরীক্ষার্থীরা। শনিবার সকালে রাজধানীর 9টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবার কথা থাকলেও মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর মডেল কলেজ ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে পরীক্ষা দিতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। পুরান ঢাকার বোরহানউদ্দিন কলেজ ও আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হলেও বাহিরে দেখা গেছে স্থগিত হওয়া 3 কেন্দ্রের পরীক্ষার্থীদের। তারা অভিযোগ তোলেন কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরীক্ষা নিয়ন্ত্রকদের বিরুদ্ধে। সঠিক সময়ে পরীক্ষা শুরু হবার 1 ঘন্টা পর তাদের কাছ থেকে অ্যাডমিট কার্ড, পরীক্ষার খাতা কেড়ে নেওয়া হয়েছে বলে জানান তারা। কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের সাথে পরীক্ষার খাতা নিয়ে আসতেও দেখা গেছে। আজকে যারা এখানে 13,000 পরীক্ষা দিতেছে, এরা 90,000 থেকে বাছাইকৃত 13,000, ঠিক আছে? সবাই মেধানি এই জায়গায় পরীক্ষা দিতে আসছে, কেমনে না পড়ে আসে নাই পরীক্ষা দিতে। লাস্টে আমাদেরকে পুলিশ দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং বলছে যে বার কাউন্সিলে পরীক্ষা স্থগিত করা হয়েছে, আপনারা চলে যান। পুরো সিট প্ল্যান সব চেঞ্জ করে ফেলা হয়েছে। পরীক্ষা হলে সম্পূর্ণ খাতা ছিঁড়ে আমাদের অ্যাডমিট কার্ডগুলো তারা রেখে দিচ্ছে। সরকার দেশকে বিরোধী দলহীন করার চেষ্টা করছে। বিএনপির এই ভিত্তিহীন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রকৃতপক্ষে গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথ আরও মজবুত করতে সরকার শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দল চায়।
শনিবার সকালে নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। একই সঙ্গে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে জনগণের রায়ের প্রতি বিএনপিকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পার্টির কাণ্ডারি এখন বঙ্গবন্ধু পৌরসভা বিএনপি মহাসচিব তথাকথিত একদলীয় শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হতে বলেছেন। আসলে বিএনপি উন্নয়ন ও স্বাধীনতা বিরোধী শক্তিকেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। তাদের বর্ণচোরা আর গোপন ষড়যন্ত্রের রাজনীতির কারণে জনগণ মনে করে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী কুশীলব হচ্ছে আজকে বিএনপি। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। নিউজ 24 দিনের সংবাদে আবারও স্বাগত। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাস মহামারীতে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে বিপুল পরিমাণ পাবলিক ঋণ নেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি। আগামী বছর 47,100 কোটি ইউরো মূল্যের বন্ড জারি করবে জার্মান সরকার। দেশটির ঋণ পরিচালনাকারী ফেডারেল সংস্থা বলেছে, তুলনামূলকভাবে উচ্চ পরিমাণ হওয়ার কারণ হল কোভিড-19 মহামারী। মহামারীর সংকট মোকাবেলায় সহায়তা তহবিলের জন্য এবছর সরকার 40,650 কোটি ইউরো মূল্যের বন্ড জারি করেছিল। এই সংখ্যাও ছিল গত বছরের তুলনায় দ্বিগুণ। তবে সরকার আগামী 2022 সালের বাজেটে ঋণ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছে। 22,200 কোটি ইউরো মূল্যের নতুন বন্ডের মেয়াদ হবে 2 থেকে 30 বছর এবং 24,100 কোটি ইউরো মূল্যের বন্ডের মেয়াদ 12 মাস বা তারও কম হবে। নিউজ 24 সংবাদে আবারও বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, এই ছিল দিনের সংবাদ আয়োজনে। এতক্ষণ সাথে থাকাই ধন্যবাদ সবাই।